বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কাঠপাড়াডাঙ্গা ডিগ্রি কলেজ, কাঠপাড়াডাঙ্গা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। বিষয় পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, পত্র প্রথম, অধ্যায় প্রথম। পাঠ শিরোনাম: লেনদেন। শিক্ষণফল: পাঠ শেষে লেনদেনে অন্তর্ভুক্ত হিসাবদ্বয় বা হিসাবসমূহ নির্বাচন করা শিখতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগের ক্লাসে লেনদেন হতে হিসাব নির্বাচন করা কৌশল হিসাবে বিভিন্নভাবে প্রশ্ন করা শিখেছিলাম। যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটি আগে দেখে আসলে বুঝতে সুবিধা হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা লেনদেন হতে হিসাব নির্বাচন করব। লেনদেনের দুটি অংশ, লেন এবং দেন। এখানে হিসাব নির্বাচন করার জন্য লেনদেনের লেন পক্ষ থেকে প্রশ্ন করে হিসাব নির্বাচন করা যাবে, আবার দেন পক্ষ থেকে প্রশ্ন করেও হিসাব নির্বাচন করা যাবে। অনেক সময় দেখা যায় তোমাদের মধ্যে কেউ কেউ একটি লেনদেন পড়ে সঠিক হিসাব নির্বাচন করতে পারো না। আবার দেখা যায় একটি হিসাব সঠিকভাবে নির্বাচন করতে পারলেও অপর হিসাবটি ভুল করে ফেলো। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, যে কোনো লেনদেন পড়ার পর লেনদেনের লেন পক্ষ বা দেন পক্ষ যে কোনো একটি পক্ষ থেকেই প্রশ্ন করার সময় তুমি নিজেকে এভাবে উপস্থাপন করো যেন লেনদেনটি তোমার মাধ্যমেই সম্পাদিত হচ্ছে এবং তুমি হিসাবের খাতায় লিপিবদ্ধ করছো। এক্ষেত্রে লেন পক্ষ থেকে নিজেকে প্রশ্ন করো, লেনদেন দ্বারা আমি কি পেলাম, কেন পেলাম, কি বাবদ পেলাম, কার কাছ থেকে পেলাম। আবার দেন পক্ষ থেকে প্রশ্ন করো, লেনদেন দ্বারা কি দিলাম, কেন দিলাম, কি বাবদ দিলাম, কাকে দিলাম। এভাবে লেনদেনকে উপস্থাপন করলে সঠিক হিসাবসমূহ নির্বাচন করা সহজ হবে। চলো দেখি এখন আমরা এভাবে প্রশ্ন করে হিসাব নির্বাচন করার চেষ্টা করি। এখানে আমরা কতগুলো উদাহরণসহ লেনদেন উপস্থাপন করেছি এবং সেগুলো পর্যায়ক্রমে আমরা প্রশ্নের মাধ্যমে হিসাবগুলো নির্বাচন করা শিখব। প্রথমেই যে লেনদেনটি এখানে রেখেছি, লেনদেন হচ্ছে মামুন মূলধন বাবদ ৫,০০০ টাকা আনলেন। এখানে যে আমরা প্রশ্ন করি লেন পক্ষ থেকে, অর্থাৎ নিচ্ছি, এখানে কি নিচ্ছি বা কি পাচ্ছি? প্রশ্নের উত্তরে আমরা পাবো নগদ অর্থ ৫,০০০ টাকা। নগদ অর্থকে আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করি নগদান হিসাবে।
তাহলে একটা হিসাব পেলাম এখানে কি নগদান হিসাব। এখন দ্বিতীয় প্রশ্নটা, কেননা প্রত্যেকটি লেনদেনে আমরা ২টা করে হিসাব খাত পাবো বা হিসাব পক্ষ পাবো। দ্বিতীয় প্রশ্নটা কেন পাচ্ছি? এই নগদ অর্থ পেলাম কেন বা কি বাবদ? উত্তরে আমরা পাবো মূলধন বাবদ পাচ্ছি। তাহলে এখানে মূলধন একটা হিসাব। এবার দেখো দ্বিতীয় উদাহরণ, যেটা আমরা লেনদেন রেখেছি, নগদে পণ্য ক্রয় করা হলো। নগদে পণ্য ক্রয় করা হলো। এই লেনদেনে যদি আমরা দেন পক্ষ থেকে প্রশ্ন করি, তাহলে প্রশ্নটা এমন হবে, কি দিচ্ছি? দেন মানে আমরা দিচ্ছি, কি দিচ্ছি? প্রশ্নের উত্তরে নগদ অর্থ, অর্থাৎ নগদ অর্থ দিচ্ছি। তাহলে স্বাভাবিক এখানে প্রথম হিসাব সেটা হবে নগদান হিসাব। দ্বিতীয় প্রশ্নটা করব, নগদ অর্থ দিচ্ছি কেন? কেন দিচ্ছি বা কি বাবদ দিচ্ছি? প্রশ্নের উত্তর হবে পণ্য ক্রয় বাবদ, অর্থাৎ ক্রয় হিসাব। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কি বাবদ দিচ্ছি? ক্রয় বাবদ। তাহলে এখানে হিসাবটা আসবে ক্রয় হিসাব। এক্ষেত্রে একটুখানি বলে রাখি, তোমরা যত লেনদেনই পাবে, যদি দেখো পণ্য ক্রয় করা হলো বা শুধু ক্রয় করা হলো লেখা আছে, নগদে পণ্য ক্রয় করা হলো, এভাবে যদি দেখো যে ক্রয় করা হলো, তাহলে তোমরা নিশ্চিত হবে যে এখানে একটা হিসাব আছে ক্রয়। অবশ্যই একটা হিসাব আছে কি? ক্রয়। পরবর্তী প্রশ্নে আমরা যাই। লেনদেনটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়। আমরা যে এখানে লেন পক্ষ থেকে প্রশ্ন করি যে বিক্রয় করে বা বিক্রয় বাবদ কি পাচ্ছি, অর্থাৎ কি নিচ্ছি বা কি পাচ্ছি? প্রশ্নের উত্তর আসবে নগদ অর্থ পাচ্ছি। তাহলে এখানে একটা হিসাব আছে কি? নগদান হিসাব। এখন প্রশ্ন, নগদ অর্থ পাচ্ছি কেন বা কি বাবদ? প্রশ্নের উত্তর আসবে বিক্রয় বাবদ। তাহলে এখানে হিসাবটা পেলাম আমরা বিক্রয়। তা এক্ষেত্রেও আমরা পূর্বের ন্যায় বলতে পারি, যখনই কোনো লেনদেনে দেখবে যে বিক্রয় করা হলো বা পণ্য বিক্রয় করা হলো, তাহলে অবশ্যই বুঝবে এখানে একটি হিসাব জড়িত রয়েছে, সেটা বিক্রয়। এবার আমরা এই পর্যায়ে যাচ্ছি পরবর্তী লেনদেন। মালিক বাড়ি থেকে আসবাবপত্র আনলেন। মালিক বাড়ি থেকে আসবাবপত্র আনলেন। আমরা যদি লেন পক্ষ থেকে প্রশ্ন করি, তাহলে কি নিচ্ছি? আর কারবারের পক্ষ থেকে আমরা কি পাচ্ছি বা নিচ্ছি? প্রশ্নের উত্তর আসবে আসবাবপত্র। আর আসবাবপত্র কারবারে যেখান থেকে আসুক, ক্রয় করার ফলে হোক, মালিকই হোক, কারবারে কোনো সম্পত্তি আসলেই ওই সম্পত্তির নামই একটা হিসাব। তাহলে আসবাবপত্রের হিসাব এখানে পাচ্ছি আমরা। এখানে দ্বিতীয় প্রশ্ন, এই আসবাবপত্র আমরা পাচ্ছি কি? কেন পাচ্ছি? এটা মালিক নিয়ে আসছে। মালিক স্বাভাবিকভাবে কারবারে যেটাই নিয়ে আসুক, সেটা আনতে পারে, নগদ টাকা আনতে পারে, সেটা আনতে পারে, কোনো সম্পত্তি আনতে পারে, যেটা এখানে আসবাবপত্র নিয়ে এসছে। আবার আনতে পারে ব্যবসায়িক পণ্যও নিয়ে আসতে পারে। মনে রাখতে হবে, মালিক কারবারে যেটাই নিয়ে আসবে সেটাই তার মূলধন হিসাবে কারবারে নিয়ে আসে। অর্থাৎ এখানে হিসাবটা আসবে কি? মূলধন। মালিক বাড়ির থেকে বা মালিক যাই কারবারে নিয়ে আসবে, সেটা কারবারের মালিকের মূলধন হিসাবে হিসাবভুক্ত হবে। তাহলে আমরা হিসাবটা পেলাম মূলধন। তাহলে এই লেনদেন থেকে আমরা ২টা হিসাব পাচ্ছি। একটি আসবাবপত্রের হিসাব, অপরটি হচ্ছে মূলধন হিসাব। পরবর্তী লেনদেনে আমরা যাই। পরবর্তী লেনদেন, সুমনের নিকট হতে চেক পাওয়া গেল।
আমরা এই লেনদেনটি লেন পক্ষ থেকে যদি প্রশ্ন করি, কি নিচ্ছি বা কি পাচ্ছি? প্রশ্নের উত্তর পাবো আমরা চেক পাচ্ছি। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চেক পাচ্ছি, চেক বলে হিসাবের খাতায় লিপিবদ্ধ হয় না। চেকটি যে সংশ্লিষ্ট পক্ষ জড়িত চেকের সঙ্গে অর্থাৎ ব্যাংক জড়িত, এখানে হিসাবের নামটা আমরা পাবো ব্যাংক। কিন্তু এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, যখনই আমরা চেক পাচ্ছি এই লেনদেনে উল্লেখ করা নেই যে চেকটা আমরা ব্যাংকে জমা দিচ্ছি। চেক পাওয়া গেলে এখানেই লেনদেনের শেষ। তার মানে চেকটা আমাদের কারবারেই থাকছে। বিধায় এই চেকটাকে তাৎক্ষণিক বা তখনই হিসাবের খাতায় লিপিবদ্ধ করলে চেকটাকে আমরা নগদ হিসাবে বিবেচনা করব এবং হিসাবের নামটা দেব কি নগদান হিসাব। চেক পেয়ে বা চেক পাওয়ার পর যদি চেকটা কারবারেই থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা হিসাবটা নেব কি বা হিসাব লিপিবদ্ধ করব কি নগদান হিসাবে। দ্বিতীয় প্রশ্ন, চেকটা পাচ্ছি কার কাছ থেকে বা কে দিচ্ছে? প্রশ্নের উত্তর আসবে কি সুমনের কাছ থেকে। এক্ষেত্রে চেকটা যে পক্ষ বা যার কাছ থেকে পাওয়া যাবে সেই পক্ষের নামই একটা হিসাব। এখানে পক্ষের নাম পাচ্ছে কি সুমন, তাহলে হিসাবের নাম আসবে সুমন। তাহলে এখানে আমরা দুইটা হিসাব পেলাম, এক নগদান হিসাব আর এক সুমন হিসাব। তবে এক্ষেত্রে বলে রাখি, এই চেকটাকে যদি আমরা নগদ হিসাবে বিবেচনা না করে ব্যাংক হিসাবে যদি লিপিবদ্ধ করি তাহলেও এটা হবে, অর্থাৎ সঠিক হিসাব নগদান না বলে ব্যাংক বললেও হবে। পরবর্তী লেনদেন দেখো, হাবিবের নিকট হতে পণ্য ক্রয়। এখানে লেন পক্ষ থেকে কি পাচ্ছি বা নিচ্ছি? উত্তর ক্রয়কৃত পণ্য। আর আমরা এটা আগেই জেনেছি, পণ্য ক্রয় করলেই ক্রয় একটা হিসাব, পণ্য বলে কোনো হিসাব হয় না, বিধায় এখানে ক্রয় একটা হিসাব। এবার কার পক্ষ থেকে বা কার কাছ থেকে পাচ্ছি? হাবিবের নিকট হতে। এখানে আমাদের উল্লেখ করা আছে নাম। সহজেই বুঝতে হবে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ক্রয় করি বা বিক্রয় করি লেখা থাকে অর্থ ধারে ক্রয় করা হয়েছে ওই ব্যক্তির কাছে, বিধায় যার কাছ থেকে ক্রয় করা হবে তার নামই একটা হিসাব, তাহলে হিসাব আসছে হাবিব হিসাব একটা। পরের লেনদেন আসবাবপত্র বিক্রয় করা হয়। লেন পক্ষ থেকে যদি প্রশ্ন করি তাহলে কি পাচ্ছি? নগদ অর্থ, অর্থাৎ বিক্রয় করে নগদ অর্থ পাচ্ছি, তার নগদান একটা হিসাব। দ্বিতীয় প্রশ্ন, কেন পাচ্ছি বা কি বাবদ পাচ্ছি? উত্তরে পাবো আমরা আসবাবপত্র বিক্রয় বাবদ। তাহলে যে সম্পত্তি বিক্রি করছি সেই সম্পত্তির নামই একটা হিসাব, আসবাবপত্র হিসাবে একটা। খেয়াল রাখতে হবে বিক্রয় করার ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি বিক্রি করে তাহলে সেই সম্পত্তির নামই একটা হিসাব। এরপরে আসছে প্রদেয় নোট চেকে পরিশোধ করা হলো। দেন পক্ষ থেকে প্রশ্ন করলে কি দিচ্ছি? উত্তরে পাবো আমরা চেক। যেহেতু চেকের টাকাটা ব্যাংক থেকে চলে যায় এই জন্যে প্রতিষ্ঠান চেক হিসাবে লিপিবদ্ধ করবে না, হিসাবের নাম হবে এখানে ব্যাংক। দ্বিতীয় প্রশ্ন যদি করি কেন দিচ্ছি বা কি বাবদ দিচ্ছি? প্রশ্নের উত্তর পাবো প্রদেয় নোট বাবদ দিচ্ছি, অর্থাৎ দায় পরিশোধের জন্য দিচ্ছি। দায়ের নামটা কি? প্রদেয় নোট। তাহলে এখানে হিসাবের নামটা পাবো কি আমরা? প্রদেয় নোট হিসাব। তাহলে এই লেনদেন থেকে আমরা দুইটা হিসাব পাচ্ছি, একটা পাচ্ছি ব্যাংক হিসাব, অপরটি পাচ্ছি প্রদেয় নোট হিসাব। পরবর্তী ক্লাসে হিসাব সমীকরণ সম্পর্কে জানতে পারবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।